বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর দেশে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। ২৪-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর নানা ব্যর্থতা আর সফলতার মধ্য দিয়ে কেটেছে এই সরকারের সময়। দেশের দায়িত্বে নতুন সরকার আসার পর শুরু হয়েছে আগের সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে নানা হিসেব নিকেশ। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার আমলনামা সামনে এসেছে বিভিন্নভাবে। এই সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল। আইন মন্ত্রণালয় সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। দায়িত্ব থাকার সময়ই নানাভাবে সমালোচিত হয়েছেন এই উপদেষ্টা। এবার দায়িত্ব শেষেও আবারও নতুন করে আলোচনায় এসেছেন আসিফ নজরুল। হায় আল্লাহ, আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। দায়িত্ব পেয়েছিলেন, তবে কতটুকু পালন করতে পেরেছেন সেই আলোচনায় নেতিবাচকভাবেই বেশি আসে আসিফ নজরুলের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু অনলাইন পোর্টালের সংবাদ থেকে সম্প্রতি জানা গেছে ১৪,০০০ কোটি টাকা পাচার করেছেন আসিফ নজরুল। তারই অবৈধ টাকার ক্যাশিয়ার ছিল তার স্ত্রী শিলা আহমেদ। এমন তথ্য আলোচনায় এসেছে জোরে সোরে। দায়িত্বে থাকা অবস্থায় কি কি কাজ করেছেন সম্প্রতি তার তালিকা দিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অধ্যাপক আসিফ। ওই পোস্টের মন্তব্যের ঘর বন্ধ থাকায় নেটিজেনদের প্রতিক্রিয়া জানা যায়নি। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ২০,০০০-এরও বেশি মানুষ হাহা রিয়াক্ট দিয়ে বিদ্রূপ করেছে আসিফ নজরুলকে। অন্যান্য রিয়াক্টের তুলনায় হাহা রিয়াক্টই সবচেয়ে বেশি পড়েছে সাবেক এই উপদেষ্টার পোস্টে। দায়িত্বে থাকা অবস্থাতেও বিভিন্ন সময় জনরোষে পড়েছেন আসিফ নজরুল। জুলাই হত্যা মামলার আসামিদের দ্রুত জামিন দেয়া নিয়েও সাবেক আইন উপদেষ্টাকে দায়ী করে ক্ষোভ ঝেড়েছেন ভুক্তভোগীরা। আসিফ নজরুলের পদত্যাগ কেন নয়, ঘুষ খায়, ঘুষ খাওয়া না খাইলে হয় কেন এইটা কোনো অ্যাকশন নেয় না? ও তো রাজপথে ছিল একদিন, ও তো আমাদের মতো এরকম রাস্তায় ছিল, ওর কি কথা মনে নাই? কেন এখন এই কাজ ঠিকঠাক ভাবে করে? আর কত কোটি টাকা খাইছে এই যে এই আসামিরা এখন ছাইরা দেয়, আসামিদের জামিন দেয় কেন? কি কারণ? অন্যদিকে গণহত্যাকারীদের দ্রুত জামিন হলেও বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয় জুলাই যোদ্ধাদের। এই বিষয়টি নিয়েও আসিফ নজরুলের ওপর ক্ষুব্ধ ছিল ছাত্র জনতা। যেহেতু ৫ই আগস্টের পরবর্তী সময় আমরা ইন্টেরিয়ামে ওনাদের বসাইছি, আমাদের ভাইদের রক্ত এবং আমাদের ত্যাগের বিনিময়ে ওনারা এই চেয়ারগুলিতে বসছেন। আমরা মনে করি অবশ্যই তার দায় আছে। কেননা আজকে যদি আমরা এই মবগুলো সৃষ্টি না করে, আমরা যদি এই থানা এবং যে জ্বালাও করা যে কর্মসূচি ছিল, আমাদের লং মার্চ যে কর্মসূচি ছিল, এগুলো না দিলে এই স্বৈরাচারের পতন হতো না। একইভাবে জুলাইয়ের অন্যতম শীর্ষ নেতা ও ভারতীয় আগ্রাসন বিরোধী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার করতে না পারায় আসিফ নজরুলকে দায়ী করেছেন সাধারণ মানুষ। আসিফ নজরুল কখনোই দায় এড়াতে পারে না। ওনার আমলে অস্ত্রসহ ধরা পড়া আসামি কিভাবে এখন চলন্ত ঘুরে বেড়ায় এবং আবার প্রকাশ্যে খুন করে, তার উচিত ছিল এবং রাষ্ট্রের উচিত ছিল যে তার ব্যাপারে নজরদারি রাখা, যে অস্ত্রসহ খুনি এখনো ঘুরে বেড়ায় এবং দ্বিতীয় আবার খুন করে। সেই সাথে স্বজনপ্রীতি, প্রবাসীদের কল্যাণে উপযুক্ত কিছু করতে না পারা, বিডিআর, শাপলা হত্যাকাণ্ডের বিচার নিয়ে গড়িমসি, ২০২৬-এর টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করতে না পারা নিয়েও ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের একাধিক মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। ১ বছরে ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে তারা যে ধরনের কার্যক্রম করেছে সেই হিসাবে তো দিতে পারতেছে না। একটা দৃশ্যমান বিচার করছে। সরকারের উপদেষ্টারা ভোগ বিলাসিতা আর লুটপাটে ব্যস্ত হয়ে গেছে। তারা বিচারের নামে কি দিয়েছে? 1 বছরে কয়টা আসামি ধরেছে? কোনো আসামি ধরতেছে না, একটা মামলার আনুষ্ঠানিক বিচারের জন্য চার্জশিট দিচ্ছে না। আইন উপদেষ্টা উদর পিন্ডি ভোরদরগারে চাপাচ্ছে, উনি বিচারপতিদের নিয়োগ দিচ্ছে, উনি নীরব ভূমিকা পালন করতেছে কেন? মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সাবেক আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও তার কর্মকাণ্ডের কারণে সমালোচিত হয়েছেন নানা সময়ে। পরিবেশ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার কিছুদিন পরই তিনি ঘোষণা দেন পলিথিন ব্যবহার নিষিদ্ধের। তবে কোনো বিকল্প ব্যবস্থা না করায় কঠোর সমালোচনার মুখে পড়েন এই উপদেষ্টা। ছিল যে আমাদের নেটওয়ার্ক জোগাড় করে রাখছি, ওইটা বন্ধ হয়ে গেলে এটাই আবার
স্টার্ট করে দিব। আর হয়তো কাপড়ের ব্যাগ নয়, পাটের ব্যাগ বা এরকম কোনো একটা ধরনের বিকল্প কিছু বাইর করতে হবে। বর্তমানে যে পলিথিন বন্ধ করলে এর বিকল্প একটা ব্যাগ বাইর করতে হবে। পাটের ব্যাগ কোনো কোনো যদি কিছু যদি বের করে সেটার দাম তো বেশি হবে না, তাদের দাম তত পোষাবে না। বিকল্প তৈরি করতে না পারায় বাজারে এখনো দিব্যি চলছে পলিথিনের ব্যবহার। বন্ধ হোক, এটা আমরা চাই। এটা তো অনেকবার আগে বন্ধ হয়েছে বা বন্ধ হইব, এরকম মেইন গোদাগত্তায় যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কিনবো কোথায় থেকে? সরকারের পরিবর্তে কি ব্যবস্থা করছে সেটা তো আমরা জানতেছি না এখনো। এটার পরিকল্পনা মানে বিপরীতে কি মার্কেটে ছাড়বে তারা, ওটা এখন আমরা পাইনি। একইভাবে সেন্ট মার্টিন দ্বীপকে আগের প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন রিজওয়ানা হাসান। তার এসব উদ্যোগের কারণে সেন্ট মার্টিনকে মূলত পর্যটন বিমুখ করে তোলে। ফলে পরিবেশ রক্ষা যেমন হয়নি, তেমনি অর্থনৈতিক ক্ষতির মুখেও পড়েছে দেশ। এছাড়া নানা সময়ে অযথা হর্ন বাজানো নিষেধ করা সহ পরিবেশ রক্ষায় বিভিন্ন সবক দিতে দেখা যায় রিজওয়ানাকে। তবে তার জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি তাকে। তাই ঢাকার পাশাপাশি এখনো কমানো যায়নি শব্দ এবং পরিবেশ দূষণ। ফলে এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রোলের শিকার হয়েছেন সাবেক এই উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন খলিলুর রহমান। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর নতুন মন্ত্রিসভাতেও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাবেক এই উপদেষ্টা। ফলে মেয়াদ শেষে অনেকেই সমালোচনা করছেন তাদের দাবি দেশের ঊর্ধ্বে নয়, বরং একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নেই বেশি ব্যস্ত ছিলেন খলিলুর রহমান। আপনার নিরাপত্তা উপদেষ্টা নাকি পুলিশের নাক গলাইতেছে, শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে, সিস্টেম হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হয়ে গেছে। আগে দেখেছিলেন না, একসময় মনে হয়েছিল খলিলুর রহমানকে তো না সরিলে মুখ ধোবো না, ভাত খাবো না, ঘুম যাবো না আজকে রাতে, এটাই করছিল বিএনপি। এখন সব কিছু শান্ত, ঠান্ডা, পুকুরের মতো শান্ত। খলিলুর রহমান এখন তাদের সমস্যা। ক্ষমতা একটা আশ্চর্য জিনিস, বুঝছা, কত মানুষকে পাল্টায় যেতে দেখলেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীর আলম। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সবচেয়ে বেশি ভূমিকা থাকে এই মন্ত্রণালয়ের। তবে বিগত সময়ে একের পর এক আন্দোলন আর দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য অনেকেই দায়ী করেছেন জাহাঙ্গীর আলমের নিষ্ক্রিয়তাকে। এসব কারণে অথর্ব দাবি করে নানা সময়ে এই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন দেশের মানুষ। আবার বিডিআর হত্যাকাণ্ডের কথিত মামলায় যেসব নিরপরাধ জওয়ানরা এখনো জেলে বন্দী, তাদের জন্য সাবেক এই উপদেষ্টাকেই দায়ী করেন সংশ্লিষ্টরা। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এদিকে ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন মাহফুজ আলম। দায়িত্বের শেষ দিকে তিনি তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। এই সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমকে লাইসেন্স দেয়া বাবদ তিনি বাড়তি টাকা দাবি করতেন, এমন অভিযোগ তুলেছেন অনেকেই। ফেস দ্য পিপলের সাংবাদিক সাইফুল ইসলামও একই অভিযোগ তুলেছেন মাহফুজের বিরুদ্ধে। এই মাহফুজ ছেলেটা সে তথ্যমন্ত্রী হয়ে সে আমার কাছে পর্যন্ত আমি যখন বললাম, আমি কারোর কাছে যাইনি, কিন্তু আমি যখন বললাম আমার একটা চ্যানেল দরকার, সে বলেছে আপনার 200 কোটি টাকা করতে হবে। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব 550 কোটি টাকা লোপাট করে নেদারল্যান্ডস পালিয়ে গেছেন, এমন সংবাদ ছড়িয়ে পড়েছে অনলাইনে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়েন সায়েরও নানা সময়ে ফয়েজের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি যেন দেশ ছেড়ে পালাতে না পারেন তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেয়ার আহ্বানও করেন সায়ের। জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে দেশের দায়িত্ব পাওয়া উপদেষ্টাদের বিরুদ্ধে এসব অভিযোগ আমলে নিয়ে সঠিক তদন্তের দাবি সবার। সেই সাথে সুযোগ বুঝে আগেই যেন কেউ দেশ ত্যাগ করতে না পারে, এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়ার দাবি ছাত্র জনতার। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।